হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এটা কি, এর কাজ কি, কিভাবে নিয়োগ হন তিনি, কে নিয়োগ করেন, তার কার্যকাল কত, সমস্ত বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আগে জেনে নাও যে এই সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, বাংলাতে কিন্তু আমরা ক্যাগও বলি। ঠিক আছে, ক্যাগ, এই ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কেন এই পদটি গঠন করা হয়েছে? যে দেখো, আমাদের বাড়িতে কোনো আর কি অর্থ কিভাবে খরচ হবে, কোথায় কত টাকা খরচ হবে তা দেখার জন্য বাড়ির প্রধান থাকে, যে কোথায় কত টাকা খরচ হলো তার হিসাব করার জন্য। ঠিক তেমনই সরকার কোথায় কত টাকা খরচ করেছে, বাট সেই টাকাটা ঠিকমতো খরচ করেছে কি না সেটা দেখার জন্য কিন্তু ভারতে এই সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটা তৈরি করা হয়েছে। এই সিএজিকে বলা হয় যে গার্জিয়ান অফ পাবলিক পার্স, অর্থাৎ সরকারের যে টাকাটা সেটা কোত্থেকে আসে? সরকার কিন্তু ভারতের যে জনগণ, আমরা ভারতের আর কি নাগরিক, তাহলে সরকার ভারতের নাগরিকের কাছ থেকে ট্যাক্স আদায় করে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ট্যাক্স দিয়ে থাকি, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্যাক্স দিয়ে থাকি। কীভাবে? দোকান থেকে কোনো একটা বিস্কুট বা কোনো চকলেট বা ময়দা যেটাই আনো তুমি, সেটাতে কি লাগে? সেটাতে ট্যাক্স কিন্তু থাকে, আর সেই ট্যাক্সটা সরকারের কাছে যায়। এটা আমরা ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে ট্যাক্স দিলাম। আর যারা মান্থলি 7 লাখ টাকার উপরে ইনকাম করে তারা কিন্তু ইনকাম ট্যাক্স দেয় সরকারকে। ঠিক আছে, সেটা তোমরা জানো, আর না জানলে বলে দিলাম। তাহলে সেই যে কর অর্থাৎ ট্যাক্সটা সরকারের কাছে যায়, সেটা কিন্তু তিনটি ফান্ডে জমা হয়। একটা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, একটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তাহলে সেই যে ফান্ডে টাকাটা জমা হলো, তারপরে সেই ফান্ড থেকে সরকার কোথায় কত টাকা খরচ করেছে এবং ঠিকঠাক খরচ করেছে কি না সেটা দেখার জন্য কিন্তু এই সিএজি গঠন করা হয়েছে। ঠিক আছে, এই সিএজির ফুল ফর্ম হচ্ছে কি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই সিএজি বা ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কাজ কি বোঝা গেল। আর মনে রাখবে যে এই যে সিএজি এর পদটা কিন্তু একটা সাংবিধানিক পদ, সংবিধানে কিন্তু এর সম্পর্কে বলা আছে। তাহলে সংবিধানের কততম আর্টিকেলের দ্বারা এই সিএজি গঠন করা হয়েছে, সিএজি গঠিত হয়েছে? মনে রাখবে 148। ঠিক আছে, 148 নং ধারা অনুযায়ী কিন্তু এই সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা গঠন করা হয়েছে, একটা সাংবিধানিক স্বাধীন পদ। এর কাজ হচ্ছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কোথায় কত টাকা খরচ করছে তার হিসাব নিরীক্ষা করা। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখব যে এই যে সিএজি, এই সিএজি কি সেটা বুঝতে পারলে এবার দেখবো একে নিয়োগ কে করে। ঠিক আছে, নিয়োগ মনে রাখবে এই বর্তমানে যে আগে বলে দিই যে বর্তমানে কে আছেন এই সিএজি পদে, বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু। ঠিক আছে, মনে রাখবে নামটা, যে গিরিশচন্দ্র মুর্মু। ঠিক আছে, এই গিরিশচন্দ্র মুর্মু বর্তমানে কিন্তু কে আছেন? ভারতের সিএজি, অর্থাৎ সরকার কোথায় কত টাকা খরচ করবে সেটা ঠিকঠাক খরচ করছে কি না সেটা দেখার জন্য গিরিশচন্দ্র মুর্মু কিন্তু 2020 সাল থেকে এখন পর্যন্ত কাজ করছেন। আর তোমাদের মনে প্রশ্ন আসবে যে ভারতের প্রথম সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? তাহলে মনে রাখবে নরহরি রাও। ঠিক আছে, তাহলে প্রথম সিএজি নরহরি রাও। ঠিক আছে, তাহলে এই দুটি নাম মনে রাখবে, যে বর্তমানে আছেন হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু, আর ভারতের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি হচ্ছেন নরহরি রাও। এটা বুঝতে পারলে? এবার দেখো নিয়োগ। তাহলে বর্তমানে যে এই গিরিশচন্দ্র মুর্মু আছেন বা প্রথম যে এই নরহরি রাও ছিল তাকে কে নিয়োগ করে? মনে রাখবে এই পদে নিয়োগ করা যার কাজ তার নাম, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কিন্তু এই সিএজি কে নিয়োগ করে থাকেন, এটা মনে রাখবে। তারপরে দেখো যে কার্যকাল, তাহলে এই যে সিএজি অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার কার্যকাল কত বছর? কার্যকাল তাহলে মনে রাখবে যে 6 বছর, 6 বছর বা 6 বছর, নামটা তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে? যেই যেই পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো একটা শর্ট নোট করে রাখবে, যে সিএজি একটা পয়েন্ট হেডিং করে ছোট ছোট পয়েন্ট দিয়ে করে রাখবে, যাতে নিজে বুঝতে পারো, ঠিক আছে? অত বড় করার কোনো দরকার নেই। তাহলে 6 বছর বা 65 বছর যদি কারো বয়স হয়ে যায়, ঠিক আছে? তাহলে ধরো গিরিশচন্দ্র মুর্মু 2020 সালে জয়েন হয়েছে, তাহলে তার যদি 6 বছর টার্ম কার্যকাল শেষ হয়ে যায়, তাহলে তিনি কি হবেন, যে আর কি রিটায়ার করবেন। আর যদি তার আগে কার্যকাল শেষ হওয়ার আগেই, 6 বছর পূর্ণ হওয়ার আগেই তার যদি 65 বছর কমপ্লিট হয়ে যায়, তাহলেই কিন্তু তাকে রিটায়ার্ড নিতে হবে, ঠিক আছে? রিটায়ারমেন্ট নিতে হবে। তাহলে এই হয়ে গেল কার্যকাল। এবার দেখব পদত্যাগ। পদত্যাগ দেখো, ধরো এই সিএজি বর্তমানে যিনি আছেন তিনি কি করতে চান, যে তিনি কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চান নিজ ইচ্ছায়, ঠিক আছে? তার নিজের কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে, পার্সোনাল। তিনি আর কি কাজ শেষ হওয়ার আগেই কি হতে চান, যে আর কি রিটায়ার নিতে চান, পদত্যাগ করতে চান। তাহলে তিনি কার কাছে সেই পদত্যাগ পত্রটা প্রেরণ করবেন? মনে রাখবে যে এই পদত্যাগ পত্রটা তিনি রাষ্ট্রপতির কাছেই কিন্তু দেবেন। রাষ্ট্রপতি, এটা মনে রাখবে যে সিএজি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে দেন। তারপরে আসবে যে পদচ্যুতি বা অপসারণ। অপসারণ, যে তাকে কিভাবে তার পদ থেকে সরানো যায়, ঠিক আছে? তাহলে কিভাবে সরাবে? কারণ দরকার। কোনো একজন ব্যক্তিকে, তার পদটা একটা সাংবিধানিক একটা পদ, তাকে সরাতে গেলে তো কোনো কারণ দরকার হবে, তাই না? তাহলে সেই কারণ দুটি কি? যে অসদাচরণ, মিসবিহেভিয়ার, এবং অদক্ষতা, কাজ ঠিকমতো করতে পারছে না এই অভিযোগে, বা কোনো অসদাচরণ করেছে, মিসবিহেভিয়ার করেছে, তার জন্য কিন্তু তারপরে সেই যে প্রস্তাবটা, যে এই অসদাচরণ বা এই যে মিসবিহেভিয়ার বা আর কি অদক্ষতার জন্য তাকে তারপর থেকে সরানো হবে, এই প্রস্তাবটা যদি পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষে পাশ হয়ে যায়, তারপরে কিন্তু তাকে তার পদ থেকে সরাতে পারে রাষ্ট্রপতি। বোঝা গেল? তাহলে কোন কোন কারণে? একটা হচ্ছে অসদাচরণ, আর একটা হচ্ছে বা অদক্ষ। এই দুটি কারণে কিন্তু এই সিএজি অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে কী করা যায়, যে তার পদ থেকে কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করা যায়, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল নিয়োগ রাষ্ট্রপতি করে থাকেন, কার্যকাল 6 বছর বা 65 বছর পূর্ণ হলেই, আর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন, আর অপসারণ অসদাচরণ জনিত কারণে বা কাজে অদক্ষ যদি প্রমাণিত হয়, তাহলেই কিন্তু তাকে তার পদ থেকে সরানো যাবে। আর ভারতের বর্তমান যে সিএজি অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আছেন, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু। আর ভারতের প্রথম সিএজি নরহরি রাও। আর এটা ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? মনে রাখবে 148 নম্বর আর্টিকেলের দ্বারা কিন্তু এই যে পদটা, সিএজির পদটা কিন্তু তৈরি হয়েছে। বোঝা গেল? আর এই যে এর হচ্ছে তারপরে লাস্ট হচ্ছে পয়েন্ট, এর কাজ, ঠিক আছে? আর কাজটা আমি শুরুতেই বলেছিলাম, কাজটা কি? যে এই কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে যে সরকার কোথায় কত টাকা খরচ করেছে। ধরো তোমাকে 100 টাকা দেওয়া হলো তোমাকে বাজার করতে, সেই বাজারে তোমার খরচ হচ্ছে 80 টাকা, ঠিক আছে? আর তুমি তোমার পকেটে 20 টাকা রেখে দিলে, কিন্তু বাড়িতে এসে বললে যে তোমার 100 টাকায় খরচ হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন হিসাব করে দেখা হবে যে বাজারের সমস্ত কিছুর দাম, দেখা হবে যে 80 টাকা হয়েছে, তাহলে আর 20 টাকা কোথায় গেল? তাহলে এটা হিসাব করবে, ঠিক আছে? তাহলে সেরকম এই যে সিএজি আছে, কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আছে, এও দেখবে যে সরকার যদি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা তার থেকে টাকা বের করে, তারপরে কোনো একটা প্রকল্প বা কোনো একটা প্রজেক্টে যদি সে কাজ করতে থাকে, সেখানটায় সেই টাকাটা সবটা খরচ হয়েছে কি না সেটা দেখতে
সেটা নিরীক্ষা করবে, সেটা আর কি নিরীক্ষা করে রিপোর্ট দেবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। এই রাষ্ট্রপতির কাছেই কিন্তু রিপোর্ট দেবে, তাহলে সেটা দেখার কাজ হচ্ছে সিএজি। এর জন্যই ভারতের যে সংবিধান নির্মাতাদের মধ্যে যে ছিল আর কি বি.আর. আম্বেদকর, তিনিও কিন্তু বলেছিলেন যে সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এই সিএজি, ঠিক আছে। সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, এটা বি.আর. আম্বেদকর বলেছিল। যে আর হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে গার্জিয়ান অফ পাবলিক পার্স। পাবলিক পার্স মানে আর কি আমাদেরই তো টাকা সরকারের কাছে আছে, সেটার গার্জিয়ান, গার্জিয়ান মানে অভিভাবক, ঠিক আছে, অভিভাবক হিসেবে কাজ করে। তাহলে বোঝা গেল যে এর কাজ কি। আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুইয়েরই কিন্তু রিপোর্ট এই সিএজি তৈরি করে, ঠিক আছে। তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে দেন, কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে দেন, আর রাজ্যেরটা রাজ্যপালের কাছে দেন, সেটা মনে রাখবে। তাহলে আশা করছি তোমরা খুব সহজেই এই সিএজি সম্পর্কে আর ভুলবে না, আর যে কোনো পরীক্ষা আসলে সেখানে তোমরা উত্তর করতে পারবে, ঠিক আছে। আর বলে রাখি যে তোমরা যদি জানতে চাও যে আমি যে বললাম যে সরকারের 3টি ফান্ড আছে, যে আমরা যে টাকাটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি দিয়ে থাকি ট্যাক্স হিসাবে, সেটা সরকারের কাছে 3টি ফান্ডে জমা হয়, ঠিক আছে। 3টি ফান্ডে জমা হয়, একটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এই 3টি ফান্ডেই কিন্তু সরকার তার টাকা রাখে। যেমন আমরা টাকা রাখি কোথায়, আমাদের মানি ব্যাগ, পার্স, কিন্তু সরকারের কাছে তো আর মানি ব্যাগের মধ্যে এত টাকা রাখবে না, তাই না। তাহলে তার জন্য সরকারের ফান্ড থাকে 3টা। তাহলে সেই 3টি ফান্ড সম্পর্কে আমি আলোচনা করেছি। তোমরা কিন্তু ভিডিওর শেষে আর কি এন্ড স্ক্রিনে দেখতে পারবে, অথবা আই বটনের লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই 3টি ফান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখতে পারো, সবটা বুঝে নাও সহজ সরল ভাষায়, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।